এবার তারেক জিয়ার অকল্পনীয় একটা রহস্য ফাঁস হয়েছে, একটা না কয়েকটা, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এই আকাম তারেক করছে। হায় আল্লাহ, হায় খালেদ, কোন তারেক কি করেছে দেখেন। কিছু করার নেই, নিজের ক্ষতি যদি নিজে কিছু করে আমরা কি করব। তারেক রহমান এমন ঘটনা ঘটাচ্ছেন, আবার তার ঠিকানা হতে পারে লন্ডন, যে দেশে মনে হয় থাকতে পারবেন না। লন্ডনে ফিরে যেতে তারেক বাধ্য হতে পারেন। তারেকের বাহিনী নারীদের উপর হামলা করছে, ভিক্ষুককে দাঁড়িপাল্লার কথা বলার অপরাধে পিটাচ্ছে, মানুষ হত্যা করছে। এটা তো আছে, এটা তো সেই হিসাবে সিম্পল, আমি যা বলবো এখন তার তুলনায়। তারেক গণভোটে ন্যায়ের পক্ষে, আপনি চিন্তা করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পক্ষে গা শিহরে ওঠে না? এই আওয়ামী লীগ কিছুদিন আগে 162 জন শিশু হত্যা করেছে, 1400 জন মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেছে। কি বিভৎস সেই দৃশ্য। প্রায় 2000 মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে, জাতীয় নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। সে আওয়ামী লীগকে সেই শহীদদের কবরের মাটি শুকানোর আগেই আপনি ফিরিয়ে আনার কথা বলছেন, আপনি তারেক রহমান। সি, এখন এই কাজ যারা করে কি মনে করেন তারা রাজনীতি টিকতে পারবে? টিকতে পারবে না, তাদের ঠিকানা ওই লন্ডনই। বিশেষ করে গণভোটে হায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারেক রহমান, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন। অতএব ভারতই আপনাকে আবার লন্ডন পাঠিয়ে দিবে। আপনি ভুল করছেন ন্যায়ের পক্ষে অবস্থান। বিএনপি উপরে উপরে 2-4 জন বলে তারা গণভোটে হায়ের পক্ষে না, তারেক সহ পুরো বিএনপি ন্যায়ের পক্ষে, তারা না ভোট দিবে। দেখেন, তারেক রহমান দেশে এসেছে, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, আমিরে জামাত বাসে চড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। শিবিরের ছেলেরা, পুরো জামাত, এনসিপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তারেক রহমানের মুখে কি প্যারালাইসিস হয়েছে? একবার গণভোটে হায়ের পক্ষে বলতে পারলো না। এর মানে আপনার নায়ের পক্ষে। তারেক রহমান হায়ের পক্ষে বলেন নাই, কিন্তু তারেক রহমান অনুসারীরা না ভোটের পক্ষে প্রচারণা চালায়। গ্রামে গঞ্জে, রাজশাহীর একটা ভিডিও পিনাকি ভট্টাচার্য শেয়ার দিয়েছেন। বিএনপি নেত্রীরা মহিলাদেরকে বোঝান যে যদি হা ভোট দেন ওটা কিন্তু রাজাকার ভোট পাবে জামাত, না ভোট দিবেন, আর ধানের শীষে ভোট দিবেন। এটা তো জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট করেই বলেছেন যে না ভোট দিবেন। এবং আরো বিএনপির অনেক নেতা, সম্ভবত নেত্রকোনা বা শেরপুরের দিকেরই এক নেতা সরাসরি আওয়ামী লীগের লোকজনকে বলেছেন যে না ভোট দিতে হবে, সবাইকে বলেছেন না ভোট দিতে হবে, হা ভোট মানে রাজাকার জামাত। এত রক্ত, এত ত্যাগ দীক্ষার পর যে জুলাই সনদ, যেটা বিএনপি সাইন করেছে, এখন সেই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি না ভোটের পক্ষে, তারেক রহমান না ভোটের পক্ষে, হায়ের পক্ষে। তারেক রহমানের উপর বোমা মারলেও একটা শব্দ বের হবে না। সেই তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। যে জুলাই আপনাকে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছে, সেই জুলাইয়ের সাথে গাদ্দারি করার অপরাধে আপনার পথ আপনি আবার সেই লন্ডনে বেছে নিয়েছেন। বাংলাদেশে আপনার রাজনীতি নাই। আপনি যদি জুলাই ভিত্তিক বাংলাদেশের পক্ষে থাকতেন, আপনি এবার না হলেও অ্যাটলিস্ট পরের বার প্রধানমন্ত্রী হতে পারতেন। কারণ এক দল দুইবার ক্ষমতা আসবে, এটা বাস্তবসম্মত নয়। ফেসিস্টে ওটা সম্ভাবনা থাকে। আর যতই ভালোভাবে চালাক মানুষ, এক দলকে দুইবার ভোট দিতে চায় না, ক্ষমতাসীনদের প্রতি বিরক্ত চলে আসবেই। এই জন্য এবার জামাত ক্ষমতা আসলে পরের বার বিএনপির চান্স ছিল, কিন্তু না। তারেক রহমান সরাসরি জুলাই বিরুদ্ধে, তারেক রহমান সরাসরি গণভোটে নায়ের পক্ষে, হায়ের বিরুদ্ধে, জুলাই সনদ বাস্তবায়ন চায় না। তাহলে তার অবস্থা কি হবে বুঝেন? আগামীর বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেছেন জুলাই নেতৃত্ব দানকারীরা শুধু বাংলাদেশ নয়, একদিন বিশ্বের নেতৃত্ব দিবে। আর সেই জুলাই সনদের বিরোধিতা করেছেন তারেক জিয়া। টাইম ম্যাগাজিনের সাথে যে সাক্ষাৎকার তারেক জিয়ার, সেখানেও একটা ভয়ানক রহস্য ফাঁস হয়েছে। তারেক রহমান বলছে যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, কালকে তো আমাকেও নিষিদ্ধ করে দিতে পারেন।
এত গণহত্যা চালিয়েছে, সেই দলকে নিষিদ্ধ ঠিক হয়। দেখেন, নিষিদ্ধ কিন্তু করা হয়নি, আওয়ামী লীগের বিচার চলছে, আর বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ এখন সাময়িকভাবে নিষিদ্ধ, এটি তারেক রহমান মানতে পারছেন না। তো এতদিন মির্জা ফখরুলদের মাধ্যমে বলাচ্ছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক না, কিন্তু এবার তারেক রহমান নিজেই বললেন। তাহলে তারেকের রহস্য বুঝতে পারছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে। আপনারা অনেকে ফজু পাগলার বিরোধিতা করতেন, মির্জা ফখরুলের বিরোধিতা করতেন, যে না তারেক তো এটা বলছেন, এটা মনে হয় তারা অতি উৎসাহী বলছে, তারা বাম ছিল সাবেক আওয়ামী লীগ। তারেক রহমান সাবেক আওয়ামী লীগের চাইতেও বেশি আওয়ামী প্রেমী, দেখছেন? তবে এটার রহস্যটা কি? আওয়ামী লীগ নিষিদ্ধে এত কষ্ট পাচ্ছেন কেন? আওয়ামী লীগকে রাজনীতি তারেক রহমান এত দ্রুত ফিরিয়ে আনতে চাইছেন কেন? তারেক রহমানের যে অবস্থান, এটা থেকে স্পষ্ট যে বিএনপি ক্ষমতা আসতে পারলে সাথে সাথে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে, এবং বিচার টিচার কিছু হবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, তারেক রহমান শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি এটা না। দেখেন, একটা মুনাফিকি আগে বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে বিএনপিকে পাওয়া যায়নি, কিন্তু যখন বিএনপিকে ছাড়াই নিষিদ্ধ হয়ে গেল, তখন বিএনপি তারা বলা শুরু করলো যে আমরা তো এটাই চেয়েছি। তো ওটা যে আসলে জনরসে পরে মিথ্যা বলছে, এখন তারেক রহমান বলছেন যে এটা ঠিক হচ্ছে না। ছাত্রলীগ নিষিদ্ধের সময়ও গয়েশ্বরের কথা বলেছে যে ছাত্র দল যদি একদিন নিষিদ্ধ করে দেওয়া হয়, এর মানে তারেক রহমান মনে করেন যে ওই আওয়ামী লীগের মতো আকাম তারা করবেন এবং জনগণের ক্ষোভ এরকম হতে পারে, তারপর আবার নিষিদ্ধের মুখে তারা করতে পারেন। তো জামাত তো বলে না, এনসিপি তো বলে না কথা, আপনারা কেন বলেন? মানে আপনারা আবার ফেসিস্ট হয়ে উঠবেন, এটি আপনাদের চিন্তা? তো তারেক রহমান আওয়ামী লীগের পক্ষে ভাবে নোংরা ভাবে অবস্থান নিতে পারবেন, এটা কেউ কল্পনা করেছেন? না, এটা তিনি করেছেন। তবে এটা কেন করেছেন, এইটার রহস্যটা বলি। এটা রহস্য সোজা ভারত বলতে বলেছে। ভারতের সাথে যে তারেক রহমানের গোপন চুক্তি হয়েছে, তার বড় প্রমাণ হচ্ছে এটা যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন, বা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলছেন। ভারতের সাথে এই চুক্তি করেই তারেক যে প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু ভারত যদি পারতই, তাহলে তো হাসিনাকে রক্ষা করতে পারতো। ভারত তো পারে না বলেই তো হাসিনা পালিয়েছে। আর ভারত যদি কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারতো, তাহলে হাসিনাকে আবার পালাতে বাধ্য হলো, আবার ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানিয়ে দিত। অত ভারত এখানে কিছু না। বাংলাদেশের জনগণ যাদের পক্ষে, তারা বিজয়ী হবে। জামাত জিতবে, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। পুরো জামাত শিবির শক্তি গণভোটের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে। সাদিক কায়েমরা, আমিরে জামাত, সব জায়গায় তারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, হা ভোটের পক্ষে। এর মানে জুলাই সনদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হবে, সেই নতুন বাংলাদেশের পক্ষের শক্তি নতুন বাংলাদেশে ওন করছে জামাত, এনসিপি, এবং তারাই বাংলাদেশ পরিচালনা করবে। আর না ভোটের পক্ষে যারা, তারেক, বিএনপি, এরা জিততে পারবে না। আর তারেক রহমান এভাবে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের আবার সেই যুগের মধ্যে রেখে তিনি লন্ডন চলে যাবেন, এছাড়া কোনো উপায় আমি দেখি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ভোটের মূল লড়াইটা হতে যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে। যদিও আগে দুটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল এবং সরকার গঠন করেছিল, তবে জামাতের কখনো নির্বাচনে জয়লাভের মানে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইতিহাস নেই। যদিও তারা বিএনপির সঙ্গে একবার জোট করে সরকারের অংশ হয়েছিল। এককভাবে নির্বাচনে জামাত একবার সর্বোচ্চ 18টি আসনে জয়লাভ করেছিল এবং 12% ভোট পেয়েছিল, সেটাও 1991 সালে। এরপরে আর কোনো নির্বাচনে তারা 18টি আসনে জয়লাভ করেনি, এমনকি 12% ভোটও পায়নি। বিএনপির সঙ্গে জোট করেও তারা আসলে তাদের ওই 91 সালের নির্বাচনে যে রেকর্ডটি তারা করেছিল 18টি আসন এবং 12% ভোট, সেটা আর ভাঙতে পারেনি। এবার জামাতের নেতাকর্মীরা খুব আত্মবিশ্বাসী। তারা বলছেন তাদের এখন যে ভোট রয়েছে সেটা বিএনপিকে পরাজিত করার মতো, এবং আগামী নির্বাচনে তারা জয়লাভ করবে এবং সরকার গঠন করবে, এরকম আত্মবিশ্বাস জামাতের অনেক নেতা, অনেক কর্মী ও সমর্থকদের মুখে শোনা যাচ্ছে। জামাত নির্বাচনে জয়লাভ করবে কিনা এই ভিডিওতে আমি সেই তর্কে যাব না, তবে জামাতের শীর্ষ 5 নেতা, একেবারে শীর্ষ 5 নেতা, যেই 5 জন 1 2 3 4 5 সিরিয়াল করলে প্রথম যে 5 জন নেতা,
সেই 5 জন নেতা আগামী নির্বাচনে জয়লাভ করবেন কিনা, কিংবা তাদের জয়লাভের সম্ভাবনা কতটুকু অথবা পরাজয়ের সংখ্যা কতটুকু, সেটা নিয়ে আলাপ করব। জামাতের আপনি যদি রাজনৈতিক দল হিসাবে তাদের পলিটিক্যাল অর্গানোগ্রামটা দেখেন, প্রথমেই তাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, এরপরে জামাতের 4 জন নায়েবে আমির রয়েছেন, এর মধ্যে একজন নির্বাচন করছেন না, বাকি 3 জন করছেন, এরপরেই তাদের সেক্রেটারি জেনারেল, অর্থাৎ এই শীর্ষ পদে 6 জন নেতা রয়েছেন, যার মধ্যে একজন নির্বাচন করছেন না, বাকি 5 জনকে নিয়ে আমি কথা বলবো। খুব ইন্টারেস্টিংলি এই 5 জন নেতার সবাই আগে নির্বাচন করেছেন, তার মধ্যে 3 জন আগে জামানত হারিয়েছিলেন। আমি শেখ হাসিনার নির্বাচনের কথা বলছি না, তার আগে যে ভালো নির্বাচনগুলো হয়েছে 91, 96, 2001, 2008, সেই নির্বাচনগুলোতেই জামাতের এই বর্তমানে শীর্ষ পদে থাকা 3 নেতাই জামানত হারিয়েছিলেন, যদিও এর মধ্যে 2 জন আবার সাবেক এমপিও ছিলেন, অর্থাৎ এমপি নির্বাচিত হয়েছিলেন। সবার আগে আমি কথা বলবো জামাতের আমিরকে নিয়ে, ডাক্তার শফিকুর রহমান। এবারের নির্বাচনে জামাতের সবচেয়ে বেশি যিনি চ্যালেঞ্জটা নিয়েছেন, আমি মনে করি সেটা ডাক্তার শফিকুর রহমান। আমি অন্তত আশা করেছিলাম ডাক্তার শফিকুর রহমান 2-3টি আসন থেকে নির্বাচন করবেন, তবে জামাতের অতীত ইতিহাস এরকম নেই, তারা একটি আসন থেকেই নির্বাচন করে, তারা এরকম রাজনীতিটাই করার চেষ্টা করে। তবে এবার ডাক্তার শফিকুর রহমান যেমন চ্যালেঞ্জ নিয়েছেন, তেমন রিস্কটাও নিয়েছেন। তিনি ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন। এর আগে শফিকুর রহমান মাত্র একবার নির্বাচন করেছিলেন 2001 সালে। সেই নির্বাচনে জামাত এবং বিএনপির জোট ছিল, তবে শফিকুর রহমান বিএনপির সঙ্গে জোট থাকলেও তার জামানত রক্ষা হয়নি। মাত্র 12,415 ভোট পেয়েছিলেন, যেটা ভোটের হিসাবে 7.18%, অর্থাৎ 12%, প্রদত্ত ভোটের 12% কম ভোট পাওয়ার কারণে নির্বাচন কমিশনে তার রাখা জামানত আর টিকল না, সেটা বাজেয়াপ্ত হয়ে গেল। শফিকুর রহমানের অতীত নির্বাচনের রেকর্ড এরকম। তিনি যে আসন থেকে এবার নির্বাচন করছেন সেটা মিরপুর এবং ক্যান্টনমেন্ট এরিয়ার। অনেকেই বলছেন জামাতের আমির খুব বুদ্ধিদীপ্তভাবে এই সেনাবাহিনী অধ্যুষিত এলাকাটি তিনি বাছাই করেছেন, যেন তিনি আসলে খুব সহজে জয়লাভ করতে পারেন। আসলে কি অত সহজ হবে? জামাতের 1991 এবং 96 সালের নির্বাচনে এমন কোনো রেকর্ড নেই তাদের কোনো প্রার্থী জামানত রক্ষা করতে পেরেছে। অর্থাৎ 91 এবং 96 সালের ঢাকায় যতটি আসনে জামাতের প্রার্থীরা নির্বাচন করেছিল, সম্ভবত 91-তে 5 বা 6টি আসনে নির্বাচন করেছিল, আর 96 জুনে যে নির্বাচন হয়েছে সবকটি আসনে নির্বাচন করেছিল, তবে জামাতের একজন প্রার্থীরও জামানত টিকেনি। যেই শফিকুর রহমান যে ঢাকা 15 আসনে নির্বাচন করছে, সেটা আগে সম্ভবত ঢাকা 12 আসন বা 11 আসন এরকম আসনের আওতায় ছিল, কেননা আগে ঢাকায় মাত্র 13টি আসন ছিল। সেখানে জামাত কখনোই জামানত রক্ষা করতে পারেনি। বিএনপির সঙ্গে জোট করলেও ঢাকায় বিএনপি জামাতকে কোনো প্রার্থীরা দেয়নি, অর্থাৎ তাদের যেখানে উত্তরবঙ্গে খুলনা অঞ্চলে সেসব জায়গায় এবং চট্টগ্রামের দিকে কুমিল্লার দিকে জামাতের প্রার্থীতা দেওয়া হয়েছে। জোটের প্রার্থী হিসাবে ঢাকায় একজনকেও প্রার্থী দেয় না, কেননা জামাতের ঢাকায় ভোট নেই বললেই চলে। এবার জামাতের বিরুদ্ধে বিএনপির যিনি নির্বাচন করছেন তিনি হচ্ছেন শফিকুল ইসলাম মিল্টন। এই শফিকুল ইসলাম মিল্টন ঢাকা উত্তর মহানগর যুব দলের সাবেক আহ্বায়ক। তিনি পদাধিকার মতে হচ্ছে জামাতের আমিরের সমকক্ষ না হইলেও, কারণ একজন তো দলের প্রধান, আরেকজন হইলেন যুব দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক, অর্থাৎ পদে টদে বা নেতার ভার হিসাবে শফিকুল ইসলাম মিল্টন জামাতের আমিরের কাছাকাছি বা সমপর্যায়ে নন আর কি। তবে শফিকুল ইসলাম মিল্টন যেভাবে মিছিল মিটিং করছেন, মানুষের ভোট ধারে ধারে যাচ্ছেন, জামাতের আমির কিন্তু ওই ঢাকা 15 আসনের ভোটারদের ধারে ধারে যাচ্ছেন না। সেই জায়গা থেকে এই যে ভোটের মাঠে ভোটারদের কাছে যাওয়া এবং তাদের কাছে ভোট চাওয়া, যার মধ্য দিয়ে ভোটার এবং প্রার্থীর একটা সম্পর্ক তৈরি হয়, এই জিনিসগুলো শফিকুল ইসলাম মিল্টন খুব ভালোভাবে করতে পারছেন, যেটা জামাতের আমির করতে পারছেন না। পাশাপাশি আপনি যদি শফিকুল ইসলাম মিল্টনের নির্বাচনী গণসংযোগ এবং মিছিলগুলো দেখেন, খুবই ইন্টারেস্টিংলি এগুলো ব্যাপক বড় হচ্ছে। এবং ঢাকার ভিতরে যুব দলের অন্যতম একজন নেতাকে বিএনপি যে প্রার্থী করেছে, তাও আবার জামাতের আমিরের বিরুদ্ধে, সেটা বিএনপি ইন্টারনালি চ্যালেঞ্জ হিসাবে, জামাতের আমিরকে হারানোর চ্যালেঞ্জ হিসাবেই সেখানে যুব দলের এরকম একজন প্রমিনেন্ট তরুণ নেতাকে প্রার্থী করেছে, যাতে জামাতের আমিরকে সেখানে হারিয়ে দিতে পারে। তো এই খেলাটা ভেতরে বিএনপি খেলছে। পাশাপাশি শফিকুল ইসলাম মিল্টন আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে তার রাজনীতি করেছেন, মাঠে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন, মাঠে কিভাবে লড়তে হয়, ইন্টারনাল রাজনীতি কিভাবে করতে হয় তিনি সেটা খুব ভালোই করে জানেন। তার উপর একটা বড় দল এবং ধানের শীষের মতো একটা প্রতীক তার সঙ্গে রয়েছে। অর্থাৎ আমার কাছে মনে হয় না, আমাকে যদি বলেন যে
প্রেডিকশন করতে আমি জামাতের আমিরকেই এগিয়ে রাখবো, তবে তিনি রিল্যাক্স নন। শফিকুল ইসলাম মিল্টন খুব কঠিন চ্যালেঞ্জ তাকে দিবে, এমনও হইতে পারে শফিকুল ইসলাম মিল্টন জয়লাভ করতেও পারেন। দ্বিতীয়ত, জামাতের নাইবে আমিরের বিষয়ে আসি। অধ্যাপক মুজিবুর রহমান, তিনি এর আগে দুবার নির্বাচন করেছিলেন, কখনো জিততে পারেননি, তবে আমিরে জামাতের মতো তার জামানত মানে চলে যায়নি, এরকম ঘটনা ঘটেনি আর কি, তার জামানত টিকে ছিল। তিনি প্রথমবার 36,000, 1991 সালে 36,000, পরের বার 1996 সালে 28,000-এর বেশি ভোট পেয়েছিলেন। বিএনপির সঙ্গে জোট করার পর তাকে এই আসনে আর প্রার্থী করা হয়নি, অর্থাৎ 2001 এবং 2008 সালে বিএনপির দলীয় প্রার্থী হিসাবেও সেখানে আমিনুল হক নির্বাচন করেন। ওই আসনে প্রতিবারই বিএনপির, এটা একেবারে বিএনপির ঘাঁটি বলা যায়, ওই আসনে বিএনপির নেতা আমিনুল হক 4 বার এমপি নির্বাচিত হয়েছিলেন। শেষবার সম্ভবত 2008 সালে আওয়ামী লীগের একজন এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার এই আসনে বিএনপি যাকে প্রার্থী করেছে তিনি হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। যদিও তাকে মনোনয়ন দেওয়ার পর বিএনপির আরেক নেতা সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা বিক্ষোভ করেছিলেন, তবে সেটি মীমাংসা হয়েছে বলে শোনা যাচ্ছে। বিএনপির এখানে লাখের কাছাকাছি ভোট রয়েছে। আপনি যদি 91, 96, 2001, 2001 আর 2009-এর ভোটের হিসাব তো আপনি ওইভাবে বলতে পারবেন না, কেননা জামাত এবং বিএনপির ভোট এক হয়ে গেছে। সেই জায়গায় আপনি যদি 91, 96-এর ভোটও দেখেন, বিএনপির লাখের কাছাকাছি ভোট রয়েছে। তো জামাতের ভোট হচ্ছে প্রথমবার তারা 91-তে পেয়েছিল 36,000-এর বেশি এবং 96-তে পেয়েছিল 28,000-এর বেশি, তো সেটা বেড়ে না হয় 50,000 হয়েছে। সেখানে কি এত ভোট হয়েছে যে বিএনপিকে বিট করার মতো? আমার কাছে কেন জানি মনে হচ্ছে জামাতের এই নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের পরাজয়ের সম্ভাবনা সবচেয়ে অনেক বেশি আর কি, সিনিয়র নেতাদের মধ্যে যারা রয়েছেন তাদের। এবার আসি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও জামাতের নায়েবে আমির এবং জামাতের যে নায়েবে আমিররা রয়েছেন তার মধ্যে অন্যতম একজন নায়েবে আমির হইলেন এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি সাবেক এমপি ছিলেন। অর্থাৎ 2001 সালের নির্বাচনে তিনি 1,08,000-এর বেশি ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন এবং 2008 সালের ভোটেও তিনি 77,000-এর বেশি ভোট পেয়েছিলেন। যদিও ওই দুইবারই তার জামাতের সঙ্গে বিএনপির এলাই ছিল, অর্থাৎ বিএনপির ভোট এবং জামাতের ভোট একসঙ্গে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাক্সে পড়েছিল। তবে 1991 এবং 96 সালের নির্বাচনেও ওই আসন থেকে, কুমিল্লা যেটা বর্তমানে এই সীমানা পুনর্নির্ধারিত হয়ে যেটা কুমিল্লা 11 হয়ে গেছে এখন, ওই আসনে জামাত 1991 এবং 96 সালের নির্বাচনেও বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল। তখন কুমিল্লা 12 আসন ছিল সেটি, এবং সেখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 1991 সালে 25,418 ভোট পেয়েছিল। বিএনপি শুধুমাত্র 9,000 ভোট পেয়েছিল ওই 91 সালের নির্বাচনে ওই আসনে। 1996 সালের নির্বাচনে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ওই একই আসন থেকে 25,984 ভোট পেয়েছিল। বিএনপি পেয়েছিল মাত্র 7,000 ভোট, অর্থাৎ ওই আসনে বিএনপির চেয়ে জামাতের ভোট বেশি রয়েছে। এই আসনে এবার বিএনপির প্রার্থী কামরুল হুদাকে মনোনয়ন দিয়েছে, একেবারেই তরুণ নেতা। তিনি বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং 14গ্রাম উপজেলা বিএনপির সভাপতি। তার পদটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওইখানে যে বিএনপি, সেই বিএনপির মূল অভিভাবক অর্থাৎ 14গ্রাম উপজেলা বিএনপির প্রধান ব্যক্তি কিন্তু তিনি। আন্দোলন সংগ্রামেও এই কামরুল হুদার ব্যাপক ভূমিকা রয়েছে। তবে আমি মনে করি এই আসনে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এগিয়ে রয়েছেন এবং তিনি জয়লাভ করার খুব সম্ভাবনা রয়েছে। যদিও বিএনপির প্রার্থী কামরুল হুদা তাকে খুব বেশি ছাড় দেবেন না এবং তিনি জয় ছিনিয়ে আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তবে এখানে আমার প্রেডিকশন হইল আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জয়লাভ করছেন। এরপরে জামাতের আরেকজন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তিনি রংপুর 2 আসন থেকে নির্বাচন করছেন আর কি। মোট 3বার এই এটিএম আজহারুল ইসলাম নির্বাচন করেছেন এখন পর্যন্ত। 3বারের মধ্যে 2বারই জামানত হারিয়েছিলেন, অর্থাৎ জামানত রক্ষা করতে পারেননি। আমরা জানি রংপুর 2 আসন এই জাতীয় পার্টির অধ্যুষিত এলাকা এবং হোসেন মোহাম্মদ এরশাদও এখান থেকে একবার নির্বাচন করেছিলেন। ইসলামী ঐক্যজোটের একজন প্রার্থী এখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। মোট 3বার নির্বাচন করলেও এটিএম আজহার মাত্র একবার তার জামানত রক্ষা করতে পেরেছিলেন। 1996 সালের নির্বাচনে তিনি মাত্র 8,273 ভোট পান। 2001 সালে বিএনপি জামাতের জোটের প্রার্থী হয়েও তিনি জামানত টিকাতে পারেননি, মাত্র 17,788 ভোট পেয়েছিলেন। তবে 2008 সালের ভোটে তার ভোট দ্বিগুণ হয়ে গেছে, 35,586 ভোট পেয়ে তিনি তার জামানতটা অন্তত রক্ষা করতে পেরেছিলেন। এটিএম আজহারের এই চেয়েও এই রংপুরে 2 আসনে বিএনপির ভোট আরও বাজে অবস্থা আর কি। বিএনপির যদি আপনি দেখেন, বিএনপি এটিএম আজহার তো 2বার জামানত হারিয়েছিল। বিএনপি প্রায় প্রতি নির্বাচনে এই আসনে জামানত হারিয়েছিল। 1991 ও 96 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী এই আসন থেকে জামানত রক্ষা করতে পারেনি। জোট করেও এই এটিএম আজহারকে
তারা প্রার্থী করলেও দুই দলের ভোট একসঙ্গে হওয়ার পরেও এটিএম আজহার জামানত রক্ষা করতে পারেনি। অর্থাৎ এখানে বিএনপি এবং জামাতের কি অবস্থা এবার বুঝে নিতে পারেন। এই আসনটি প্রথমে 1 নম্বরে রয়েছে, এই আসনে জাতীয় পার্টি, দ্বিতীয়ত যাকে আপনি ধরতে পারেন সেটা হইল আওয়ামী লীগ। এখানে আসলে আর কারো তেমন কোনো ভোট নেই, অনেকটা গোপালগঞ্জের মতো আর কি, আওয়ামী লীগ ছাড়া কারো কোনো ভোট নেই এরকম। যদিও এই আসনে এবার বিএনপি একটা সুন্দর গেম খেলেছে, সেটা হলো 2001 সালের নির্বাচনে এই আসনে ইসলামী ঐক্য ফ্রন্টের যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আলী সরকার, সেই মোহাম্মদ আলী সরকারকে বিএনপি ধানের শীষ দিয়ে এবার এই আসনে প্রার্থী করে দিয়েছেন। এখন বিএনপি তার দিকেই তাকিয়ে আছে, তিনি তাদেরকে এই নির্বাচনে, আগামী নির্বাচনে এই আসনে নির্বাচনী বৈতরণীটা পার করে দিবে, তারা এরকমটাই মনে করছে। আমার কাছে এবার কেন জানি মনে হচ্ছে এই আসনে এটিএম আজহার হারবেন। এখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, এখানে সাবেক একজন এমপি বিএনপির হয়ে নির্বাচন করছে, অর্থাৎ আমার কাছে এটিএম আজহারের কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধিতার অভিযোগ রয়েছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি হিসাবে এখনও তাকে মানুষ চিহ্নিত করে। এরপরেই জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি খুলনা 5 আসন ডুমুরিয়া ফুলতলা আসন থেকে নির্বাচন করছেন। জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অতীতে এমপি যেমন হয়েছিলেন তেমন তার জামানত হারানোর রেকর্ড রয়েছে আর কি। তিনি 2001 সালের নির্বাচনে 1,05,740 ভোট পেয়ে খুলনা 5 আসন থেকে এমপি হয়েছিলেন। 2008 সালের নির্বাচনে লাখের বেশি ভোট পাইলেও তিনি এমপি হইতে পারেননি, আওয়ামী লীগের প্রার্থীর কাছে তিনি পরাজিত হন। এর আগে 1991 ও 96 সালের নির্বাচনেও তিনি জামাতের প্রার্থী হয়েছিলেন, একবার খুলনা 5 আসন থেকে আর একবার খুলনা 3 আসন থেকে। তো খুলনা 5 আসন থেকে তিনি 1991 সালে 25,211 ভোট পেয়েছিলেন। বিএনপি ওই আসনে পেয়েছিল 33,239 ভোট। 1996 সালের নির্বাচনে মিয়া গোলাম পরোয়ার খুলনা 3 আসন থেকে নির্বাচন করেছিলেন, তবে জামানত টেকেনি। আসন পরিবর্তন পরে মাত্র 7,898 ভোট পেয়েছিলেন, তিনি জামানত খুইয়েছেন আর কি। তো ওইবার ওই আসনে বিএনপি পেয়েছিল 37,780 ভোট। তো অর্থাৎ বলা চলে বিএনপির এখানে তুলনামূলক ভোট বেশি রয়েছে, যদিও মিয়া গোলাম পরোয়ার এখানে এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপি জামাতের জোটের প্রার্থী হিসাবে। অনেকেই বলে থাকেন খুলনার অঞ্চলটাই পুরোটাই জামাত অধ্যুষিত এলাকা এবং এই এলাকাগুলোতে জামাতের ব্যাপক ভোট রয়েছে। তবে আমি মনে করি বিএনপি খুব ভালো ফাইট দিতে পারবে। এবার বিএনপি এই আসনে খুলনা 5 আসনে যাকে প্রার্থী করেছেন তিনি বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি, এবং তিনি একবার উপনির্বাচনে এমপিও হয়েছিলেন খুলনা 2 আসন থেকে। ওই আসনে সেবার এমপি নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি যখন একটি আসন ধরে রেখে বাকি আসনগুলো থেকে যখন সরে দাঁড়ান, এরপরই উপনির্বাচনে আলী আসগর লবি সেখানে এমপি নির্বাচিত হন। এবার বিভিন্ন জরিপে খুলনা অঞ্চলকে জামাতের ঘাঁটি বলা হচ্ছে, যেটা আমি বলেছি। জামাতের শীর্ষ নেতা হিসাবে মিয়া গোলাম পরোয়ারের আলাদা পরিচিতি রয়েছে এবং আলী আসগর লবিও একজন পরিচিত মুখ। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমি মনে করি শেষ পর্যন্ত মিয়া গোলাম পরোয়ার শেষ হাসি হাসতে পারেন। এই যে জামাতের এই যে কয়েকজন প্রার্থীর কথা আমি বললাম শীর্ষ পর্যায়ের, কাউকে আপনি মোটামুটি গ্যারান্টি দিয়ে দিতে পারবেন না যে এরা জয়লাভ করছেন। মোটামুটি তাদেরকে কোথাও কোথাও এগিয়ে রাখতে পারেন, কোথাও কোথাও তাদের অতীত রেকর্ডের কারণে আপনি বলতে পারেন যে হয়তো জয়লাভ করবে না, কিন্তু আপনি একেবারে 100% বা শতভাগ আপনি বলতে পারেন না যে এরা জয়লাভ করবে। জামাতের যেখানে শীর্ষ 5 নেতারই জয় করবে কিনা সেই গ্যারান্টি আপনি দিতে পারতেছেন না, সেখানে আপনি কিভাবে নিশ্চিত হইতে পারেন যে এই দলটি সরকার গঠন করবে এবং জয়লাভ করবে? সেই প্রশ্ন, সেই আলোচনার দায়িত্ব আমি আপনাদের হাতেই তুলে দিলাম।